নমস্কার, আমি স্মৃতি সেন। আজকে মনভাসীর এই ফেসবুক লাইভে আমি উপস্থিত হয়েছি আমার কিছু কবিতা নিয়ে, আমার নয়, কবিদের কবিতা নিয়ে, সেই কবিতার আবৃত্তি শোনানোর জন্য। এখন এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু এই আমার অনুষ্ঠান শুরু করার আগে যারা এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন তাদের কাছে একান্ত অনুরোধ, তারা একটু জানিয়ে দেবেন যে পরিষ্কারভাবে শোনা এবং দেখা যাচ্ছে কিনা। এবং এই গ্রুপের যারা সদস্য আছেন এবং যারা কার্যনির্বাহী কাজটি করে থাকেন তাদের কাছেও আমার একই অনুরোধ, তারা অনুষ্ঠানে যুক্ত হয়ে অবশ্যই জানিয়ে দিন যে আমাকে সঠিকভাবে শোনা এবং দেখা যাচ্ছে কিনা। আশা করি দেখা এবং শোনা যাচ্ছে, তাহলেও একটু কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা যদি জানিয়ে দেন তাহলে খুব ভালো হয়। রয়েছে মনভাসীর এই আজকের এই অনুষ্ঠানে, তাহাদের কথা এই অনুষ্ঠানে রয়েছে। আশা করি শোনা যাচ্ছে, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না আপাতত এই মুহূর্তে। যে কেউ আছেন কিনা সেটা আমার জানা দরকার ছিল, তাহলে বোঝা যায় যে অনুষ্ঠানটি ঠিকঠাক হচ্ছে কিনা। অনিন্দিতা বোধহয় রয়েছে, আশা করি সে বুঝতে পারবে। এবং অনুষ্ঠানটি যদি আমার ফেসবুক পেজে যদি শেয়ার করে দেওয়া হয়, আমার ঠিক ওটি জানা নেই। ইয়েস, অনিন্দিতা ইজ ওয়াচিং। তাহলে ঠিকঠাক শোনা এবং দেখা যাচ্ছে কিনা সেটার জন্য কি করে জানা যায়। আশা করি শোনা যাচ্ছে, সেই হিসেবেই শুরু করি আজকের এই অনুষ্ঠান। যে কথা দিয়ে শুরু করছিলাম, যে এখন একটি অস্থির অবস্থার মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। প্রতিনিয়ত সুবিচার প্রার্থনায় আমরা সরব হচ্ছি, আশা করছি নিশ্চয়ই সুবিচার পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে আমাদের তাহলে কর্তব্য কি? আমরা যা করে চলেছি, সোচ্চার হচ্ছি, মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি। সেই হিসেবেই আমার কিছু নির্বাচিত কবিতা নিয়ে আজ আমার উপস্থিতি। শুরু করি প্রথমেই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা। কিঙ্করদা আছেন, অনিন্দিতা আছে, ওপরে সিম্বল দেখে বোঝা যাচ্ছে। আশা করি তাদের কমেন্ট নিশ্চয়ই পাবো আমি। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। কতকাল আগের এই লেখা বীরেন্দ্র চট্টোপাধ্যায় আমার অন্যতম প্রিয় কবি, এবং কবিতাটিও সেইভাবেই আমার অত্যন্ত প্রিয়। অদিতি ধর রয়েছেন, অনিন্দিতা রয়েছে। ভালো লাগছে তোমাদের উপস্থিতি, এবং আপনাদের কমেন্টের মাধ্যমেও আমার উপস্থিতি এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগাটুকুও জানিয়ে দেবেন। এরকম লাইভ অনুষ্ঠানে অনেক দিন পরে আসা, এবং অনেক দিন পরে আসার জন্য একটা অন্যরকম আনন্দ রয়েছে, একটা উত্তেজনা রয়েছে, একটা অনুভূতিটি একটু অন্যরকম। আর আপনাদের সঙ্গে এই যে এইভাবে দেখা হওয়া, কথা হওয়া, এটাও কিন্তু অন্যতম পাওনা। যে কথা বলছিলাম, যে অস্থির পরিস্থিতি, তার মধ্যে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করতে পারি, তাহলে হয়তো একটু আমরা সবল হতে পারি। কিন্তু তবু মাঝে মধ্যে আক্ষেপ হয় এই বিষয়ে। আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা আসে যায়, তাদের মাধ্যমেই যে দিন বদলের অঙ্গীকার তারা নিয়ে থাকেন,
সেই আকাঙ্ক্ষিত দিন বদল কিন্তু হয়তো বা হয় না। আর সেই সময় আমরা অভিমান হয় আমাদের জন্মভূমির প্রতি। সেই কবিতায় আসবো আবারও, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। রাজা আসে যায়, আসে আর যায়, রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে, লাল জামা গায়ে, এই রাজা আসে, ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে, এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়। পাগলা মেহের আলী দুই হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু মুখোশের ঢং বদলায়, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়, দিন বদলায় না, দিন বদলায় না। একটু দেখে নেব যে অনিন্দিতা বোধহয় আমার পোস্টটা শেয়ার করেছে, একটু দেখে নিই, তাহলে আমি আমার টাইম লাইনেও এটা একটু দিয়ে রাখতে পারি। একটু জাস্ট দেখে নিই, সেটা যদি নাও সম্ভব হয় আমি একটু কমেন্টের দিকে ফিরে তাকাবো। আপনাদের উপস্থিতি আমাকে ভরিয়ে তুলছে, ভালো লাগছে, সেটা একটু দেখে নিই। হ্যাঁ, অনেকজন রয়েছেন আমাদের সঙ্গে, একটু দেখে নিই। হ্যাঁ, অনিন্দিতা সরকার সাথে আছে, খুব ভালো লাগলো জানিয়েছে। সুমিতা দে রয়েছে, ভালো লাগছে, ভালো সে কথা জানিয়েছেন। অনিন্দিতা সরকার আরও আগেও জানিয়েছে, ভালো লাগলো। সুভাষিস দত্ত শুভ সন্ধ্যা জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, আপনি রয়েছেন আমাদের সঙ্গে। সুভাষিস দত্ত অসাধারণ এই কথাটিও জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগা নিয়েই তো আমাদের এই পথ চলা। ভালো লাগছে, অনেকজন রয়েছেন আমাদের সঙ্গে, সেটি এই অনুষ্ঠানে বাড়তি পাওনা, বা এটিই তো পাওনা, বাড়তি নয়, হয়তো এটাই পাওনা। কারণ অনলাইন অনুষ্ঠানে, এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে যখন আপনারা থাকেন সাথে, মনে হয় ঠিক যেন একইভাবে যেভাবে মঞ্চে পারফরমেন্সের সময় যেমন দর্শক শ্রোতারা থাকেন সামনের আসনে, ঠিক আপনাদেরও পাশে পাচ্ছি, মনে হচ্ছে ঠিক আপনারা সাথেই রয়েছেন। এই ভালো লাগার অনুভূতিতে এগিয়ে যাব। হ্যাঁ, ভালো লাগা কিছু কিছু তো থাকবেই, জীবনে চলার পথে একেবারেই হতাশ হলে তো চলবে না, তাই ভালো লাগাগুলোকে নিয়েই এগিয়ে যেতে হবে। অবশ্যই অন্যায়ের প্রতিরোধ, প্রতিবাদ সেটিও থাকবে আমাদের কলমে, আমাদের কণ্ঠে। ঠিক যে কথায় আসছিলাম, আমরা মাঝে মধ্যে জন্মভূমির প্রতি আমরা কখনো কখনো বা একটু অভিমান প্রকাশ করে থাকি, রাজা আসে যায় সেই কথাই যেন বলে থাকে। আবারও কখনো বা আমরা দেশ মাতাকে সেই আহ্বান করি যেখানে ধ্বংসের পরে সৃষ্টির কথা উল্লেখ করি। তেমনই একটি কবিতা কবি নজরুল ইসলামের লেখা। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝানান ঝান। সিঁথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো সেথা জালো কাল চিতা। তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে সে তব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান। চরণে আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব পেঁজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন। অসুরে নাশিতে হোক বিষ্ণু, চক্র মাতর হেম কাকন। টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি। নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসী।
হাসো খল খল দাও করতালি, বলো হর হর শঙ্কর। আজ হতে মাগো অসহায় সম, ক্ষীণ ক্রন্দন সম্বর। মেখলা ছিঁড়িয়া চাবুক করমা, সে চাবুক কর নভ তরিত। জালিমের বুক বেয়ে খুন ঝরে, লালে লাল হোক শ্বেত হরিত। নিদ্রিত শিবের লাথি মারো আজ, ভাঙমা ভোলার ভাঙ নেশা। পিয়াও এবার অশিব গরল, নীলের সঙ্গে লাল মেশা। দেখা মা আবার দনুজ দলনী, অশিব নাশিনী চণ্ডী রূপ। দেখাও মা ওই কল্যাণ করে, আনিতে পারে কি বিনা স্তূপ। শ্বেত শতদল বাসিনী নয় আজ, রক্তাম্বর ধারিণী মা। ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নব পূর্ণিমা। ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নব পূর্ণিমা। আচ্ছা, কোনো অসুবিধে হচ্ছে না তো? স্লো কানেকশন দেখালো, সেই জন্য আমি একটু উদ্বিগ্ন হলাম। অনিন্দিতা সরকার জানাচ্ছে ভালোবাসা আমরা মনভাসীর সাথে থাকার জন্য। অবশ্যই ভালোবাসা সকলকে, মনভাসীর সঙ্গে যারা যুক্ত রয়েছেন সকলের জন্য। সুভাষিস দত্ত জানাচ্ছেন ভালো লাগছে। আচ্ছা, অনিন্দিতা জানাচ্ছে এই কবিতাটা শোনার অপেক্ষায় করছিলাম। আচ্ছা বেশ, এরপরে আসবো এমন কিছু কথায়, কারণ আমরা জানি নারী নির্যাতন, নারী লাঞ্ছনা এ বোধহয় আজকের ঘটনা নয়, কিন্তু সেইভাবে যে কথা, তবু আমরা নারীকে পূজা করি, নারীকে পূজা করি এবং সেই পূজাও আসন্ন এই মুহূর্তে। আমরা যে কথায় আমি আসছিলাম, হ্যাঁ কিঙ্করদা জানাচ্ছেন, কিঙ্কর হালদার জানাচ্ছেন নজরুল ইসলামের কবিতাটি আজকের দিনও খুবই প্রাসঙ্গিক। হ্যাঁ, সুভাষিস দত্ত জানাচ্ছেন গায়ে কাঁটা দেওয়া উচ্চারণ। হ্যাঁ, ঠিক এইভাবেই তো যে আমরা দেশমাতাকে এইভাবে যেন আহ্বান করি যে ধ্বংসের পরেই সৃষ্টি হবে, এবং সেই ধ্বংস যেন বড্ড কাম্য এই মুহূর্তে, যেন সকলের মনেই বোধহয় উকি দিচ্ছে এই কথাই। কিন্তু তারপরেও বলবো যে আমরা জানি যে এই নারী যে অসীম ক্ষমতার অধিকারী, জানি নারীর ইতিহাস একটু দেখলেই বোঝা যায় যে এককালে নারীকে অবহেলা যেমন করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে নারী মাথা উঁচু করে দাঁড়ানোরও কিন্তু শপথ নিয়েছে এবং অবশ্যই সেই শপথে এগিয়ে গেছে। আমরা সেই কবিতায় আসবো, কবি মল্লিকা সেনগুপ্তের লেখা। আজ আমাদের কম্পিউটার দিবসে এসো হাত রাখি নারী.com বোতামে। মেয়েদের এই নিজস্ব ইতিহাসটা নিরক্ষরতা থেকে নারী.com। মেয়েটির কাছ থেকে একদিন তোমরা কেড়ে নিয়েছিলে বেদ পড়বার সুযোগও। তোমরা বললে মেয়েরা শুধুই ঘরণী, সংস্কৃতের অধিকারী শুধু পুরুষ। মেয়েদের ভাষা শূদ্রের ভাষা আলাদা। 1000 বছর পেরিয়ে যখন মেয়েটি প্রস্তুতি নিল বালিকা বিদ্যালয়ের, বেথুন এবং বিদ্যাসাগর সহায়, তোমরা বললে লেখাপড়া জানা মেয়েরা বিধবা হবেই। তারপর যে অফিসে পা দিল মেয়েটি, শাশুড়ির মুখ হাঁড়ি হলো আর বরটি সন্দিহান। তোমরা বললে বউয়ের টাকা সংসারে কোন কাজের। ঝড় ঝঞ্ঝার সঙ্গে মেয়ের যুদ্ধ। তিল তিল করে 1000 বছরে মেয়েটি অর্জন করে নিয়েছে মেধা ও শক্তি। ভেতরে তপ্ত হৃদয়, ওপর শান্ত। আজ অর্ধেক আকাশ মেয়ের তালুতে। করতলগত আমলকি এই দুনিয়া, বোতাম টিপলে মেয়ের হাতের মুঠোয়। একদিন যাকে অক্ষর জ্ঞান দাওনি, তার হাতে আজ কম্পিউটার বিশ্ব। একদিন যাকে অক্ষর জ্ঞান দাওনি, তার হাতে আজ কম্পিউটার বিশ্ব। হ্যাঁ, আমরা জানি যে নারীকে অনেকটা পথ অতিক্রম করে আজকের এই পথে অবতীর্ণ হতে হয়েছে। আজকের এই আধুনিকা নারী হিসেবে প্রতিষ্ঠা পেতে গিয়ে অনেকটা পথ তাদের অতিক্রম করতে হয়েছে, কিন্তু তবু আজও কিন্তু অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা শিকার হয় নারীরা।
আমি পুরুষের কথা বলছি না মানে এই নয় যে তারাও এরকম ঘটনার সম্মুখীন কিছু ক্ষেত্রে হন না। আমরা জানি, আমরা মানি যে নারী এবং পুরুষ একসাথে একভাবে যদি এগিয়ে চলে হাতে হাত ধরে একটা বন্ধুত্বের সম্পর্কে, তাহলেই সমাজ, দেশ, রাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছতে পারবে। এ কথা সবার জানা থাকলেও আমরা কিন্তু সেই ভেদাভেদ করেই থাকি, করে চলেছি এবং চিরকাল বোধহয় এটি চলবে। একটা অবদমিত মনে একটা পুরুষতান্ত্রিক সমাজ এখনো চলছে, বলতে লজ্জা হয়, বলতে দ্বিধা ঘটে, কিন্তু তবু সেই সমাজ চলছে। আর সেই জন্যই নানা রকম ঘটনার আমরা সম্মুখীন হই। একটু অন্যরকম ঘটনায় যাব। হ্যাঁ, ঘটনার কথাই তো বলে আমাদের কবিতা। মল্লিকা সেনগুপ্তর পরে আমরা যাব সুবোধ সরকারের কবিতায়, যেখানে একটি ঘটনা তুলে ধরা হয়েছে। হয়তো এখনো সেই ঘটনা ভীষণভাবে ঘটে চলেছে চারদিকে, তবু একবার উচ্চারণ করি। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ৬টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা একটা নীলকে জড়িয়ে ধরে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে ৩টি ময়ূর, যেন ৩ দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা ৩টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল ১২ ইঞ্চি। ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিস থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ৬টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে ৬তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছে তাকে সাদা থান। ১৯ বছরের একটি মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল ৩ জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ৬টা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ৬টা। একটু দেখি যারা কমেন্ট দিচ্ছেন, আমাদের সঙ্গে যারা বন্ধুরা রয়েছেন। অনিন্দিতা সরকার জানাচ্ছে, পরিষ্কার দেখাও শোনা যাচ্ছে, এগিয়ে চলো। অবশ্যই। সুভাষিস দত্ত জানাচ্ছেন, আজকাল অবহেলিত নারী ঘুরে দাঁড়াচ্ছে। অবশ্যই। কিঙ্কর হালদার জানাচ্ছেন, বা সুন্দর পরিবেশনা। অনিন্দিতা সরকার বলছেন, আমরা যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত তারা কিভাবে সমাজকে এই অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে পারি বলে তোমার মনে হয়? ছোট্ট করে যদি একটু বলো। অবশ্যই আমরা অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছি, হয়তো এগিয়ে ছিলামই, চিরদিন ছিলাম, কিন্তু মনে একটা সচেতন একটা আগুন থাকতে হবে, যে আগুনে ভর দিয়ে আমরা সেই প্রতিকূলতাকে পার করে এগিয়ে যাব। আমরা জানি সমাজ অবক্ষয়ের দিকে এগোচ্ছে, সেক্ষেত্রে নারীরও কিন্তু অনেকটা অবদান রয়েছে। নারী একটি সমাজের একেবারে পরিবারের মূল কেন্দ্র বলে অন্তত আমি মনে করি। অনেক ক্ষেত্রে পুরুষতান্ত্রিক সমাজ হলেও নারীকে হয়তো বাড়িতেও অনেক সময় নারীকে একটু অবহেলা করা হয়। সেক্ষেত্রে এই অবহেলা, অবক্ষয়, সমাজের অবক্ষয়, সেগুলো সবই কিন্তু এই পরিবার থেকেই শুরু হয় বলে আমার ব্যক্তিগত ধারণা। সেক্ষেত্রে নারীকে সেই যুদ্ধটা প্রথম থেকেই শুরু করতে হবে। একজন বাবা মা যখন কথা বলবেন,
তাদের মধ্যে যখন দেখা যাবে যে একজন আরেকজনকে অসম্মান করা, অশ্রদ্ধা করছে, বাড়ির ছোটটিও কিন্তু তাই শিখবে। খুব সাধারণভাবে বলা যায় যে মা অত্যাচারিত হন বাবার কাছ থেকে, বাড়িতে ছেলে থাকলে সে বোধহয় তা করবে না, বড় হয়ে সে অত্যাচার দেখবে, দেখেছে যেহেতু, মায়ের প্রতি অত্যাচার করবে না। একেবারেই সে কথাটি ভুল বলে আমি মনে করি, কারণ যেভাবে সে দেখে আসছে সেটাই তার কাছে স্বাভাবিক বলে মনে হবে। যে বাবা যদি অত্যাচার করে থাকে মায়ের প্রতি, ঠিক একইভাবে আমিও পরবর্তীকালে আমার স্ত্রীর প্রতি করব বলে সে ছোট থেকেই তার মনে অবচেতন মনেই কিন্তু এইভাবে মানে গ্রথিত হয়ে থাকবে কথাগুলো। সেই ক্ষেত্রে আমি মনে করি নারীর একটা অবদান রয়েছে প্রথম থেকেই সমাজকে তৈরি করবার আগে। পরিবার একটা ছোট গণ্ডির মধ্যে আমরা আছি, আমরা আইনকে নিজের হাতে তুলে নিতে পারি না, আইনের সর্বোচ্চ অধিকারেও আমরা নেই। যখন আমাদের কর্তব্য হচ্ছে ঠিক পরিবারটাকে একটু সুন্দরভাবে গড়ে তোলা। তাহলেও অনেকে হয়তো বা বলবেন যে আমরা তো সত্যি পরিবারকে গড়ে তুলছি, কি তারপরেও যখন এই ঘটনাগুলো ঘটছে কি বলি বলুন? তাহলে সেক্ষেত্রে বলতে হয় একটা কথা আমি খুব করে মনে করি, সব বিষয় না বলতে শেখা এবং নাটাকে মেনে নেওয়া, জীবনে পরাজয়টাকে মেনে নেওয়া। সেক্ষেত্রে লাঞ্ছনা গঞ্জনা বা এই যে নারীকে কেউ চাইলো, মানে আমি বলতে চাইছি সেইভাবেই, আমার কাউকে পছন্দ হলো, আমি কাউকে চাইছি আমার হিসেবে, আমার করে চাইছি, কিন্তু কিন্তু সেক্ষেত্রেও যদি সেই নাটা আসে, সেই নাটা মেনে নেওয়ার মতো ক্ষমতা কিন্তু রাখতে হবে। না, আমি আরও একভাবে মেয়েদের প্রতি দৃষ্টিপাত করছি বারবার, কারণ মানসিক বয়সটা কিন্তু একই সমবয়সে নারীদের একটু বেশি হয়। সেক্ষেত্রে আবারও বলি, পরিবারের ক্ষেত্রে যে মায়ের একটা কর্তব্য থাকে, সকল মেয়েদের একটা কর্তব্য থাকে, এবং সমাজ অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে, বিবেক চেতনার উন্মুখ হতে হবে আমাদের, সবাইকে জাগরণ ঘটাতে হবে। সবই তো বলা যায়, কিন্তু সেক্ষেত্রে যদি করণীয় না হয় তাহলে কঠোর আইন প্রয়োগ করতে হবে। এর চেয়ে বেশি আর আমার পক্ষে কিছু বলার নেই। আচ্ছা, আমরা কি সময়ের শেষ মুহূর্তে চলে এসেছি? আমি কি আর একটুখানি এগিয়ে যাই? বোধহয় আর একটুখানি সময় পাওয়া যাবে। না, একটু অন্যরকম কবিতা আসার খুব ইচ্ছে, একটু আসি। এই কবিতাটার পরে আর একটু ছোট্ট দিয়ে আজকে আমার অনুষ্ঠান শেষ করব। যে নারী লাঞ্ছনার কথা বলছিলাম, সেই নারী লাঞ্ছনার কিন্তু নানা প্রকার ভেদ আছে। সেইভাবেই এক নারী যখন পতিতাপল্লী থেকে ঠিক তার মাকেই চিঠি লেখে, একজন নারী আর একজন নারীর কাছেই কিন্তু প্রার্থনা করে যে আরও একবার যেন তার বাবাকে বোঝানো হয়, তার বোনটি যেন একইভাবে কোনো অতল গভীরে তাকে পাঠিয়ে দেওয়া না হয়। এই রকম কথাগুলো যখন বলা হয়, তখন একজন নারী আরেকজন নারীকেই বলছে। আমার মনে হয় সমাজের একটা বড় অংশে নারীর একটা ভূমিকা রয়েছে, পুরুষের ভূমিকা হয়তো রয়েছে, কিন্তু আমার কাছে খুব নগণ্য বলে মনে হয়। এগুলো হয়তো পুরুষতান্ত্রিক সমাজে সবাই আমার প্রতি বিরূপ হবেন, কিন্তু তবু আমি বলবোই সে কথা। আসি সুনীল গঙ্গোপাধ্যায়ের আরেকটি মর্মস্পর্শী কবিতায়। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঞ্চু, সে কেমন আছে? সে বাড়িতে কার পাশে শোয়ে? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে, তুলিকে আমার ডোরের শাড়িটা পরতে বলো, আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারবো না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো? এবারে বৃষ্টি হয়েছে খুব, তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়, আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবদের বাগানে সেই নারকোল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়া সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনোদিন যাইনি, আমি আর কোনো বাগানেই যাই না মা।
সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি, বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো, আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে, দাদাকে বলো। ওর ওপর আমি রাগ করিনি, রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি আমি রোজ দোকানের খাবার খাই, হোটেল থেকে দুবেলা আমার জন্য খাবার এনে দেয়, মাংস মুখে দিই। আর তুলির কথা, কালু ফুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না, আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক, কি ভালো কি ভালো, বিনা পয়সায়। কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতন শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো। কালু তালের বড়া বড় ভালোবাসে, একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলে, সেই দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়, আমার মতো মেয়ের চেয়েও গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা, দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবুল মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। কেন আমাকে বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু ফুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা গহরির শখ, তা কি ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা, আকাশে খুব মেঘ জমেছিল, দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার একবার তোমাদের বাড়িটা দেখে আসি। রথতলা মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায় কে যায়? দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি কু, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুসি মাগি। কি করে জানলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আরেকটা ছেলে চিনি না বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবুল রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোবে না, ছিনিয়ে নিল শ্রীধর, আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি, দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক,
খেতে ধান হোক, ঝিঙে বাঁচায় ফুল ফুটুক, আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গেলাস, বনবন করে পাখা ঘোরে, সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল। যতই অভাব হোক, তবু তুলিকে তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলেও বেঁচে যাবে মা, মরলেও বেঁচে যাবে। সমাজের এই দৃশ্যগুলো তুলে ধরাই বোধহয় কবির কাজ। আর যারা আমরা আবৃত্তিতে যাপন করি, সে কথাগুলোই তুলে ধরা। সবকিছুর মধ্যেই প্রতিকারের দিশা খুঁজতে হবে, কিন্তু এই কাহিনীগুলোও তো আমাদের স্বচক্ষে আনতে হয়, কারণ এই কাহিনী চলেছে, অনন্তকাল ধরে চলেছে। এগুলো বোধহয় এবার থামা দরকার। আর সেইভাবেই, আচ্ছা তুমি কন্টিনিউ করতে পারো, কিছুক্ষণ আগে জানিয়েছে। হ্যাঁ, অনিন্দিতাও ঠিক আমার কথা মতো করেই বলেছে, সন্তানের মধ্যে মূল্যবোধের বীজ বপন করতে পারেন একজন মা, তাই নারী সমাজের অবক্ষয় রক্ষার অন্যতম কারিগর। সুভাষিস দত্ত জানাচ্ছেন, বাকরুদ্ধ হয়ে শুনছি। অদিতি ধর বলছেন আমার পছন্দের কবিতা। সুভাষিস দত্ত জানাচ্ছেন অসাধারণ। সুভাষিস দত্ত আরও জানাচ্ছিলেন আরও কিছুক্ষণ চলুক অনুষ্ঠান। সুবিধা দে বলছেন ঠিক কথা, যখন বোধহয় আমি এই কথাগুলো বলছিলাম অদিতি ধরও বলছেন ঠিকই বলছো। সত্যি রুমা দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, অত্যন্ত ধন্যবাদ জানাই। আর তারপরেও বলছি, আমরা নারীরা একটা বিষয়ে পুরুষের থেকে একটু কম, না বুদ্ধি, না অবশ্যই বুদ্ধিতে নয়, আমরা শারীরিকভাবে একটু পুরুষের তুলনায় একটু কম। তাহলে আমাদের সেই খামতিটুকু পূরণের জন্য আমাদের একটু শারীরিকভাবে একটু সক্ষম হতে হবে, সবল হতে হবে। সেজন্য মার্শাল আর্ট শিশুদের, একেবারে ছোট বালিকাদের স্কুলে একেবারে অপরিহার্য করে দেওয়া উচিত, কম্পালসারি এটা হয়ে গেলে। সেই দিকটা যদি একটু হয়ে যায়, হ্যাঁ তারপরেও অবশ্যই বলতে পারেন যে যদি 40 জন আসে, যদি 10-12 জন আসে, তাহলে কি সে রুখতে পারবে? না, তা হয়তো বা পারবে না, অবশ্যই পারবে না। কিন্তু 10 জনের তুলনায় যদি 1-2 জন আসে, কোনো রকম বিপদ ঘটে, তাহলে হয়তো রুখতে পারবে। একটা সমাজে অন্তত কিছু অংশ হলেও এই অবনতিটা একটু কমবে। অবক্ষয়ের জন্য যে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনাগুলো একটু হলেও কমতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা যে সচেতনতা চাই, মানবিক বোধ চাই, এগুলো চাই। সবসময় আমরা চাই বলি, তারপরেও একটু বলি, নিজেদের দিকে একটু আঙুল দেখানো উচিত। বড়সড় ঘটনাটা যখন ঘটে তখন আমরা খুব সরব হয়ে উঠি। সব কিছুর মূলে কিন্তু পরিবার রয়েছে। আমি ভীষণভাবে আমরা তো এখন নিউক্লিয়ার ফ্যামিলি, 3 জন থেকে 4 জনের বেশি আর থাকে না। সেটাও কি একটা অবক্ষয়ের দিক নয়? বাড়িতে একটু বয়স্করা থাকলে সেই অবক্ষয়ের দিকটাকে আমরা নিয়ে এসেছি, আমরাই তো নিয়ে এসেছি।
আমরা কারোর সঙ্গে আর অ্যাডজাস্ট করতে পারি না। বয়স্কদের সঙ্গে যে এই একটা মানসিক দূরত্ব ঘটবে সেটা সব সময় ঘটে থাকে, কিন্তু ওই যে একটা শালীনতা বজায় রেখে আমার কথা অবশ্যই জানাবো। একটা আধুনিক আমার সঙ্গেও পরের জেনারেশনে একটা জেনারেশন গ্যাপ ঘটবেই, কিন্তু সেটাকে বোঝবার মতো ক্ষমতা আমারও যেমন থাকা দরকার, একটা ধৈর্য থাকা দরকার, তাদের বক্তব্যটা শোনবার মতো যেমন ধৈর্য, তাদেরও সেই ধৈর্যটা থাকা দরকার। দুটো একজন আরেকজন এই জেনারেশন গ্যাপে হট করে সবকিছু থেকে বিচ্যুতি হলে, একটু বিচ্ছিন্ন হয়ে গেলে সবকিছুর সমাধান কিন্তু হয় না। আমরা তার মধ্য থেকেই সমাধান সূত্রগুলো খুঁজবো। আমরা নৈতিকতা শিখবো একেবারে প্রথম থেকে। যেমন একটা ছোট্ট করে বলতে খুব ইচ্ছে করছে, যখন একটা শিশু একটা অজান্তেই কোনো একটা কারোর বন্ধুর ভালো লাগা পেন্সিল বা রাবার চুরি বলবো না, ছোট বাচ্চা হয়তো বুঝতে না পেরে ভালো লেগেছে নিয়ে চলে এসেছে, বাড়িতে এসে যদি তার বাবা এরকম কথা বলে, এটা ভয়, কিন্তু আমি বলছি মানে এটা মজাই শুধু নয়, হয়তো বাবা বললো এ কি তুমি ওর কাছ থেকে নিয়ে এসেছো কেন, এটাকে চুরি বলে, তুমি এরপর থেকে তোমার যা যা লাগবে বলবে, রাবার পেন পেন্সিল আমি অফিস থেকে নিয়ে আসবো, সেটা কি চুরি নয়? এইভাবে আমি সব সময়, আমার যেহেতু ক্ষমতা নেই বড় কিছু করবার, সেজন্য আমি ছোট থেকেই আমার ক্ষমতাটুকু সেই দিকে দৃষ্টিপাত করার চেষ্টা করি। আরেকটি কথা না বললেই নয়, যে একটু কালোবাজারিটা একটু রুখলেই অনেকটা কিছু অপরাধ সব কিছুই অনেকটা অবদমিত হবে। যেভাবে ওই কালোবাজারি রোকবার জন্য একটু টাকা, একটা একটা অ্যাকাউন্ট থাকুক, সেই অ্যাকাউন্টের যদি হিসেবটা থাকা যায়, যেটা বলা হয় যে কালোবাজারি রুখবার জন্য, সেটা সব কিছুর মূলে তো ওটাই, আমরা আরও আরও চাই, মানে যা আমাদের পাওনা, আমি যেটুকু ক্ষমতা দিচ্ছি, যেটুকু পরিশ্রম করছি, যেটুকু কাজ করছি, তার চেয়ে বেশি পাওনা আমাদের চাই। এই চাহিদাটাকে একটু কন্ট্রোল করতে হবে। সেটা করবার জন্য সেই বলছি, আইনের, যখন আমাদের বিবেক সচেতন হবে না, তখন আইনের প্রয়োগ করতে হবে, কঠোর থেকে কঠোরতর আইন প্রয়োগ করতে হবে। সেই জন্যই আইনগুলো হয়েছে, এবং সেই আইনের প্রয়োগের ক্ষেত্রে একটা তো অবশ্যই করা উচিত, এই কালোবাজারি রুখতে হবে। তার জন্য একটা অ্যাকাউন্ট হোক, সেই অ্যাকাউন্টের সমস্ত হিসেব থাকুক। কজনের থাকে আর কোনো প্রশ্ন নয়, আর কোনো কথা নয়। এবার আসি আবারও নারীর কথায়। আমি রুমা দত্ত বলছেন, অপূর্ব বাচনভঙ্গি, খুব ভালো লাগছে। সুভাষিস দত্ত জানিয়েছিলেন হৃদয়স্পর্শী সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতা, অপূর্ব আবৃত্তি করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকেই। আর কথা বলবো না, একজন সাধারণ নারীর কথা বলে, এবং একদম শেষে, না অনেকটা বেজে গেছে, একদম একটু ছোট্ট করেই একটা কথা বলি, যে আগুনের কথা বলছিলাম, যে মনের মধ্যে একটা আগুন আমাদের সাধারণ নারীদের মধ্যে আছে, তাও সেটা জাগরণ ঘটার খুব দরকার। সেই ক্ষেত্রেই বলি, আগুনের একেবারে মাঝখানে এসে দাঁড়ালে আর আগুনে লাগে না। আগে পাশে পাশে থাকতুম, হাত পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে, বুক পুড়ে যাবে, সর্বদা ভয় ছিল। এখন এসে দাঁড়িয়েছি আগুনের একেবারে মাঝখানে, হাত পুড়ে যাচ্ছে, মুখ পুড়ে যাচ্ছে, বুক পুড়ে যাচ্ছে, এখন আর ভয় নেই। এখন ডানায় প্রত্যেক পালকে আগুন, কিন্তু দারুণ অবাক হয়ে দেখছি, আমাকে পোড়াতে গিয়ে এই প্রথম আগুন নিজেও পুড়ছে, আগুন নিজেও পুড়ছে। একেবারে অনুষ্ঠান শেষ করব এই কথা বলে, নারী লাঞ্ছনা গঞ্জনার মধ্য দিয়ে যখন এতটা অতিবাহিত হয়েছে, এতটা আধুনিক পর্যায়ে, এতটা আধুনিক সমাজ উন্নীত হয়েছে নারীদেরকে সঙ্গে নিয়ে, নারীরা পারবে। আপনারা পুরুষরা শুধু পাশে থাকুন, সঙ্গে থাকুন, সেই বার্তাও থাকুক সাথে। আপনারা থাকেন, একেবারে সকল পুরুষ তো খারাপ নয়, আর নারী পুরুষ একসঙ্গেই আমরা সমাজে এগিয়ে যাব। সমাজ, রাষ্ট্র, পরিবারকে পেরিয়ে আমরা একটা সুন্দর একটা রাষ্ট্রে আমরা সকলে উন্নীত হব, সেই কামনা রইল, সেই আশায়, সেই শুভেচ্ছায় আজকের অনুষ্ঠান শেষ করব। নমস্কার, শুভরাত্রি। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো অনুষ্ঠানে, অনলাইন অথবা অফলাইনে। ভালো লাগলো, বেশ কিছুক্ষণ থাকলাম কবিতা এবং আপনাদের সঙ্গে কথা আলাপচারিতায়। ধন্যবাদ, শুভরাত্রি।